নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা সর্পশিশু গল্পটা পড়ে শোনাব। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প সর্পশিশু। জন্ম ইতিহাসটা অজ্ঞাত। সদ্যজাত একটা শিশু ডোবার ধারে না বাঁশবাগানের কানাচে পড়িয়া ক্ষীণ কণ্ঠে পৃথিবীর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেছিল। হয়তো এক সময় নিস্তব্ধ হইয়া যাইত সেই নিষ্ফল প্রতিবাদের ক্ষীণ স্বর। গ্রামের বিরিঞ্চি পাগলা তাকে কুড়াইয়া আনিয়া একেবারে বামুনবাড়ির উঠানে আসিয়া দাঁড়াইল। গারদে দিবার মতো উন্মাদ পাগল নয় বিরিঞ্চি। আগে মজুরি খাটিয়া খাইত। যা কিছু গোলমাল ছিল কেবল পয়সার হিসাব লইয়া। জগতের লোক যে শুধু ঠকাইবার জন্যই ব্যগ্র হইয়া আছে, এই রহস্যটা যেন বড় বেশি ফাঁস হইয়া গিয়াছিল বিরিঞ্চির কাছে। তাই এক বাড়ির মজুরির পয়সা লইয়া গ্রামশুদ্ধ সকলের কাছে হিসাব বুঝিতে যাইত। এখন আর সে বালাই নাই। 5 বাড়ি চাহিয়া চিন্তিয়া পেটের ব্যবস্থাটি বজায় রাখে, আর এক মুখ দাড়ি গোঁফ লইয়া কোথা হইতে সংগ্রহ করা একটা পুরনো চটের থলি হাতে সারাটা দিন ছেঁড়া ন্যাকড়া, পচা কাগজ, ভাঙা কাঁচ আর টিনের টুকরো কুড়াইয়া বেড়ায়। পৃথিবীর কোনো জিনিস নাকি অপচয় হইতে দিতে রাজি নয় সে। আস্তাকুর মানে না, ময়লার বিচার করে না, অব্যাহত গতিতে বিচরণ করিয়া বেড়ায়। তা নয় তো ভদ্রলোকে বা সুস্থ কোনো লোকে কোন কাজে সারা গ্রামের উঁচলা জঞ্জাল ফেলা ওই অখদ্দে জায়গাটায় উঁকি দিতে আসিত। মেয়েটাকে যে ফেলিয়া গিয়াছিল সে বোধ করি মনুষ্যত্বের শেষ অবশিষ্টটুকুর প্রমাণ দিতে নিতান্ত নিরাবরণ ভাব না ফেলিয়া দিয়া অনেকগুলি কাপড়ে চোপড়ে মুড়িয়া যত্নের ভান করিয়া শোয়াইয়া রাখিয়া গিয়াছিল। ছেঁড়া ন্যাকড়ার লোভে আকৃষ্ট বিরিঞ্চি ছুটিয়া আসিয়া একেবারে তাজ্জব বনিয়া গেল। পরবর্তী কর্তব্য স্থির করিতে অবশ্য 1 সেকেন্ডও সময় লাগে নাই বিরিঞ্চির। লাগিবেই বা কেন? আস্ত একটা এত বড় বস্তুকে তো অপচয় হইতে দিতে পারে না সে। পাগল বলিয়াই হয়তো আদর্শচ্যুত হয় না, অথবা আদর্শচ্যুত হইতে পারে না বলিয়াই পাগল। কিন্তু বামুনগিন্নি তো পাগল নয়। বিরিঞ্চির মুখে ভাতের বদলে দুধের আবদার শুনিয়া মারমার করিয়া উঠিলেন। দুগ্গা দুগ্গা, সকালবেলা এ কি পাপ! বেরো হাত ছাড়া আমার বাড়ি থেকে। কোন চুলো থেকে পেলি ওকে? কি আপদ! বিরিঞ্চি মুখের ভাব যথাসাধ্য করুণ করিবার চেষ্টা করিয়া বলে, ডোবার ধারে পড়ে কাঁদতেছিল বড় মা, তা একটুকুন দুধ তো এরে দিতে হয়। কেষ্টর জিভটা অনাহারে হতে পারে না তো। মরে যাই রে, ওই কেষ্টর জিভটিকে দুধ খাইয়ে জিইয়ে তুলে কোন সজ্ঞে বাতি দেবে রে আমার? বলি, গাঁয়ে কি আর বাড়ি খুঁজে পেলি নে মুখ পোড়া, তাই আমার হাড় জ্বালাতে এলি? তোমার ঘরে যে দুধের সাঁতার পাথার বড় মা, গোয়াল ভর্তি গরু, কেঁড়ে ধোয়া জল এক ছিটে দিলেও ছুরির জীবনটা রক্ষে হয়। বামুনগিন্নি ঈষৎ নরম হইয়া বলেন, তা যেন রক্ষে হলো, কিন্তু রক্ষে হয়ে কি হবে শুনি? কার উপকারে লাগবে? বিরিঞ্চি দার্শনিক উদারতায় গম্ভীরভাবে বলে, উপকারের কথা ছেড়ে দাও বাপু। বিরিঞ্চি পাগলা কার উপকারে লাগছে? মুখের গোড়ায় ভাত পাথরটা দিচ্ছ তো ধরে নিত্যি, নাকি দিচ্ছ না? নাও,
এখন তক্কাতক্কি রেখে এক খুরি দুধ বের করো দেখিন। বামুনগিন্নি হঠাৎ হাসিয়া ফেলিয়া বলেন, দুধ যেন দিলাম, খাওয়াতে পারবি? বিরিঞ্চি একগাল হাসিয়া ফেলিয়া বলে, মদ্দা মানুষ তাই কি পারে? তোমার তো এখনো ছ্যান হয়নি, ঘাটে যাবার আগে। বামুনগিন্নি ক্ষণপূর্বের কৌতুক বিস্মৃত হইয়া এবার যথার্থই প্রবল রোষে চিৎকার করিয়া ওঠেন, বেরো লক্ষ্মী ছাড়া, বেরো আমার উঠোন থেকে। ওই আস্তা কুঁড়ের জঞ্জালকে কোলে নিয়ে দুধ খাওয়াতে বসবো আমি? কিন্তু গালাগালি দিয়া ভূত ভাগানো বরঞ্চ সম্ভব, কিন্তু পাগল ভাগানো সম্ভব নয়। বিরিঞ্চি নেকড়াকানি সমেত সেই আস্তাকুড়ের জঞ্জালটাকে প্রায় বামুনগিন্নির পায়ের কাছে নামাইয়া দিয়া বেশ একটু বাহাদুরির হাসি হাসিয়া বলে, বেশ, এই রইল হেথায় পড়ে, নাও এখন কি করবে করো। বিচেরে হয় এক ফোঁটা দুধ দিয়ে বাঁচাবে, না হয় গলাটা টিপে শেষ করে দেবে, ব্যাস এই সোজা কথা। বামুনগিন্নি বিপদ গনিয়া ডাক দেন, বৌমা, বৌমা, এই দেখো এসে তোমার আদরের খোকার কাণ্ড। নিত্যি ভাত দিয়ে দিয়ে আশকারা বাড়িয়ে দিয়েছ, এখন পাগলের উপদ্রব পোহাও। কথাটা মিথ্যা নয়। বৌমার প্রশ্রয়েই মাসের মধ্যে 10 দিনের ভাত বিরিঞ্চির এই একটা বাড়িতেই জোটে। বামুনগিন্নি রাগঝাল করেন বটে, তবে অত বড় বউয়ের ইচ্ছাটাকে একেবারে ফেলনা করিতেও পারেন না। কিন্তু ফেলা ছড়ার সংসারে দুটি ভাত দেওয়া এক, আর এহেন অভিনব উপদ্রব সহ্য করা আলাদা। ডাক শুনিয়া বৌমা আসিয়া দাঁড়ায়, অবশ্য অবাক হইল না। দোতলার জানলা হইতে দেখিতেছিল সবই, শুধু শাশুড়ির ভয়ে এতক্ষণ নিচে নামে নাই। নিচে নামিয়া আসিয়া ভালো মানুষের মতো অবাক ভঙ্গিতে বলে, এ আবার কি? ওই দেখো গেরো, নাও এখন এই পাগলাকে সামলাও। এ কি পাপ বাড়ির ভেতরে এনে ঢোকানো! বড়মার এক কথা, বলে শিশু নারায়ণ, ওইটুকু অবোধ শিশুর আবার পাপ পুণ্যি কি? তোমার শাশুড়ির মাথাটা খারাপ হয়ে গেছে ছোট মা। যাকগে, ঝট করে দুধ এক ফোঁটা খাইয়ে দাও দিকিন ওটাকে। বলে বলে মুখে ব্যথা হয়ে গেল বাবা। বেড়ালে কুকুরে কত সামগ্রী খাচ্ছে, আর এ তো মনীষীর সন্তান। নিহার একবার শঙ্কিতভাবে শাশুড়ির মুখপানে চাহিয়া বিরক্তির ভানে বলে, পাগল বলে কি তুই একেবারে বদ্ধ পাগল বিরিঞ্চি? আমি কখনো ওকে ছুঁতে পারি? স্নান করে নারায়ণের ভোগ রাঁধতে যাচ্ছি যে, তুই বরং পোলতে করে খাইয়ে দে। বিরিঞ্চি ঈষৎ শান্ত সুরে বলে, তবে তাই আনো তোমার পোলতে মলতে, আর কল কৌশলটাও অমনি শিখিয়ে দিয়ে যাও। নারায়ণ তো তোমার গলা শুকিয়ে মরে যাচ্ছে না, ভোগের ভাত বরং 2 দণ্ড পরে রাঁধলে চলবে। গোড়ার ইতিহাসটা এই। অতঃপর কেমন করিয়া যে সেই মনীষীর সন্তানটি মানুষ হইয়া উঠিতে লাগিল, সেই এক রহস্য। বোধ করি পথের কুকুর বিড়ালগুলো যেমন বাঁচিয়া থাকে, যথা নিয়মে বাড়িয়াও ওঠে, তেমনিভাবে বাড়িতে লাগিল ফেলি। তা ফেলি ছাড়া আর কি ভালো নাম জুটিবে তার? জন্মদাত্রী মা যাহাকে জন্মমাত্র ফেলিয়া গিয়াছে, বামুনগিন্নি এই উপযুক্ত নামটি দিয়াছেন তাকে। নিহার নাকি কবে যেন বলিয়াছিল, করুণা বলিয়া ডাকিলে হয় মেয়েটাকে, পৃথিবীর করুণা কুড়াইয়াই তো টিকিয়া থাকিতে হইবে বেচারাকে। হাসির খোরাক হিসাবে এখনো মাঝে মাঝে ওঠে কথাটা। ফেলির বিষয়ে বিরক্তিকর কোনো কথা উঠিলেই বামুনগিন্নি ব্যঙ্গ হাস্যে বলেন, বেশি বলবো না বাবা, উটি আবার বৌমার পুষ্যি কন্যে কিনা। কি যেন নাম রেখেছিলে বৌমা?
ললিত লবঙ্গলতা নাকি? প্রতিবেশিনীরা এমন হাসিয়া ওঠেন যে নিহার মুখ লুকাইতে পথ পায় না। বছর 5 বয়স পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসাবে বিরিঞ্চি ছিল। হয়তো নিতান্ত মেয়েটার পরমায়ুর জোর ছিল বলিয়াই পাগলার এত ঝোঁক চাপিয়াছিল তার উপর। অনভ্যস্ত হাতে পলিতা ধরিয়া আর শামুকের খোলার ঝিনুকে দুধ খাওয়ানো হইতে শুরু করিয়া নিজের পাতের মাখা ভাতের ভাগ দিয়া দিয়া 5 বছরের টি করিয়া তুলিয়াছিল বিরিঞ্চি, কিন্তু আর টিকিল না। গ্রামের মধ্যে নিজের জায়গায় ফেলিকে প্রতিষ্ঠিত করিয়া রাখিয়া বিরিঞ্চি একদিন চৈত্রের ঝড়ে গাছ চাপা পড়িয়া মারা গেল। বিরিঞ্চির মতোই ফেলিও হইল বারোয়ারি। বিরিঞ্চির মতো সারাদিন যথেচ্ছ ঘুরিয়া বেড়ায়, আর হঠাৎ পেটের ভিতরটা জ্বালা করিয়া উঠিলে যে কোনো একটা বাড়িতে ঢুকিয়া পড়িয়া উঠানের ধারে বসিয়া কাঁদিতে থাকে। ফেলির কান্নার কারণটা কাহারও অজানা নয়, তবু বিনা বাক্য ব্যয়ে 2 মুঠা ভাত ফেলিয়া দিবার উদারতা বড় কাহারও দেখিতে পাওয়া যায় না। মরণ, এ ছুরি আবার মরতে এখানে এলো কেন? এই লক্ষ্মী ছাড়ি, শুধু শুধু কেঁদে মরছিস যে? ইত্যাদি প্রশ্নের উত্তরে ফেলি যখন কান্নার মাত্রা আরো বাড়াইয়া বলে, খিদে পেয়েছে, পেটের মধ্যে ব্যথা করতেছে, তখন নিতান্ত অবহেলায় পাতকুড়ানো এঁটো কাঁটা 2 মুঠা ভাত দিয়া দয়াবতীরা দয়ার পরাকাষ্ঠা দেখাইয়া আত্মপ্রসাদ অনুভব করেন। একমাত্র নিহারের কাছেই এর কিছুটা ব্যতিক্রম হয় বটে, কিন্তু সেটা বামুন গিন্নির অনুপস্থিতির মাহেন্দ্র যোগ না ঘটিলে নয়। ভাত খাইয়া পাতা ফেলিতে হয়, গোবর ঘষিয়া ঘষিয়া এঁটো পাড়িতে হয়। বিরিঞ্চি মরিয়া এই সব অসুবিধাগুলো বাড়িয়াছে ফেলির। বিরিঞ্চির জন্য মাঝে মাঝে মন কেমন করে, অবশ্য তার অনেকটাই স্বার্থপ্রসূত। চড়া রোদ উঠিলে যে বিরিঞ্চি মাটিতে পা ফেলিতে দিত না ফেলিকে, কাঁধে করিয়া ঘুরিত। ঝড় বৃষ্টির সময় আশ্রয় খুঁজিয়া আগলাইয়া রাখিত। ক্ষুধার সময় ভাতের আবেদনের ভারটা লইত। এসব একটু আধটু আজকাল বুঝিতে পারে সে। কষ্ট হইলেই তাই বিরিঞ্চিকে মনে পড়ে তার, তবে তার বেশি নয়। ভালোবাসা উদ্রেক করিবার মতো মানুষ বিরিঞ্চি নয়। হ্যাঁ, ভালোবাসিতে হয়তো বামুনকর্তার ছেলে ছোটবাবুকে। যেমন টকটকে সুন্দর রং, তেমনি পোশাকের পরিপাট্য, যেন গল্পের রাজামশাই। নিহারের মেয়ে লীলার উপর অদ্ভুত একটা ঈর্ষা হয়। লীলার মতো যদি বাবা বলিয়া ডাকিতে পাইত ছোটবাবুকে, তবে বোধ করি ধন্য হইয়া যাইত ফেলি। কিন্তু ডাকা সহজ নয়। একদিন ইচ্ছাকৃত অসাবধানে ডাকিয়া ফেলার অপরাধে বামুন গিন্নি শুধু গর্দান লইতে বাকি রাখিয়াছিলেন তার। একেই তো নিহারের প্রশ্রয়ে পাড়ার সকলের চাইতে তাঁর বাড়িতেই ফেলির দাবি দেওয়াটা জোরালো। তার উপর আবার এমন আদিক্ষেতার ডাক ডাকিলে বলিবে কি লোকে? তা বামুন গিন্নিরই বা অন্যায়টা কোথায়? ফেলিরও তো স্পর্ধা কম নয়। ভিক্ষার ভাত খাইয়াও গায়ে গত্তিটি তো মন্দ লাগে নাই। 7 বছর বয়সেই বছর 10 মতো দেখিতে লাগে। অনায়াসেই এখন লোকের গোয়ালটা পরিষ্কার করা বা বাসন দুখানা মাজিয়া আনার কাজ করিয়া দিতে পারে ফেলি। কাহাতকার বেগারের ভাত খরচ করিবে লোকে? তা নয়, লীলার মতো বই স্লেট লইয়া পড়িতে যাইবেন তিনি। শোনো আবদার, দেখো স্পর্ধা। কথাটা শুনিয়া আসিলেন বামুন গিন্নি পাড়ায়। লীলা নাকি স্কুলে বলিয়াছে ফেলিও পড়িতে আসিবে।
পাড়ার ভদ্রমহিলারা তাই একজোট হইয়া প্রতিজ্ঞা করিয়াছেন, এমন অনাচার ঘটিলে নিজেদের মেয়ে তাহারা ছাড়াইয়া লইবেন, মুখ্য থাকে সেও ভালো। তাই বলিয়া ফেলির সঙ্গে এক বেঞ্চে বসিয়া পড়া, গলায় দড়ি জুটিবে না তাদের? বামুনগিন্নি রণরঙ্গিনী মূর্তিতে বাড়ি ফিরিয়া ক্রুদ্ধ স্বরে চিৎকার করেন, বৌমা, ও বৌমা, বলি তুমি বা কি ঠাউরেছ বাছা? নিহার শঙ্কিতভাবে চাহিয়া থাকে। হাঁ করে চেয়ে আছো যে? বলি ফেলি হারামজাদিকে স্কুলে দেবার কথা কে তুলেছে? নিহার মৃদু স্বরে বলে, তোলাতুলি আর কি, মেয়েটাই ঘ্যান ঘ্যান করছিল দিদিমণির সঙ্গে স্কুলে যাব বলে। তাই বলেছিলাম, আচ্ছা দেখি চেষ্টা করে যদি ফ্রি করে দেওয়া যায়। তবে আর তোলার বাকিটাই বা কি রেখেছ? আমি কিন্তু সাবধান করে দিচ্ছি তোমায় বৌমা, অতি কিছু ভালো নয়, ওকে অত আশকারা দিও না। নিহার ঈষৎ অনুনয়ের স্বরে বলে, একটু লেখাপড়া শিখলে তো কোনো ক্ষতি নেই মা, ছেলে মানুষ, অত সাধ হয়েছে। হাড় জ্বালানে কথাগুলো বলো না বৌমা, সাধ হয়েছে, আরো কত শুনবো। বলি পাড়ার আর সব ভদ্রলোকের মেয়েরা স্কুল ছাড়ুক, এই তবে তুমি চাও? কথাটা এই যে, স্কুলের সেক্রেটারি বামুনগিন্নির নিজের ছেলে হইলেও নিহারের বর, কাজেই নিহার আবদার ধরিলে কি হয় বলা যায় না। নিহার সাশ্চর্যে বলে, তারা স্কুল ছাড়বে কেন মা? ও যদি পড়েই মাটিতে একপাশে বসে থাকবে বই তো নয়, ফটিক বাগদির মেয়েটাও তো সেবার। তুমি থামো বাছা, হাড়ি হোক বাগদি হোক, তবু সে মা বাপের ছেলে তো বটে, তার সঙ্গে ওই আস্তাকুঁড়ের তুলনা? খবরদার, বলে রাখছি ওসব অনাচার চলবে না। তবু গোয়ালটা গোবরটা করতে শিখছিল, তা নয় স্কুলে যাবেন, স্কুলের ভাতটা বোধহয় তুমিই রাঁধবে। একটুখানি বিষ হাসি হাসিয়া বামুনগিন্নি তখনকার মতো কথাটার ইতি করেন। বলা বাহুল্য, স্কুল সেক্রেটারির গৃহিণীত্বের মর্যাদা সত্ত্বেও আস্তাকুঁড়ের জঞ্জালকে স্কুলের উঠানেও ঠাঁই দেওয়াইতে পারিল না নিহার। গোয়াল পরিষ্কার ও ঘুঁটে দেওয়ার কাজটাই কায়েম হইল ফেলির, নিয়মিত ভাতের বদলে। ফেলিও তাতে খুব অখুশি নয়, 5 বাড়ি চাহিয়া খাইতে তারও আর ভালো লাগে না। শুধু এক আধবার যদি লীলার মতো বই খাতা লইয়া বসিতে পাইত। স্কুলের আশায় হতাশ ফেলি যখন তখন তাই নিহারকেই খোসামত করে, হেই ছোট মা, পায়ে ধরি তোমার, একখানা পেরথম ভাগই নয় দাও আমায়, দিদিমণির পড়া শুনে শুনে শিখব। নিহার হাসিয়া বলে, পড়া শিখেই বা তোর কি হবে রে? ফেলি ম্লান মুখে বলে, কি আর হবে, সকল মেয়ে শেখে কেন তবে? হ্যাঁ, ফেলি যেন মানুষ নয়। কিন্তু ফেলি আবার মানুষ হইল কখন? বিরিঞ্চি পাগল ছিল, তাই মনীষীর সন্তান বলিয়া গণ্য করিয়াছিল ফেলিকে। সুস্থ মানুষে তো তা পারে না। ফেলি ফেলি, তার বেশি কিছু নয়। আচ্ছা, ফেলিরই বা নিজের অবস্থায় সন্তোষ নাই কেন? বামুনবাড়ির মেয়েদের মতো সভ্য ভব্য হইবার দুরন্ত শখ কেন তাহার? লেখাপড়া শিখিতে পাইল না বলিয়া গোয়াল ঘরে বসিয়া হাপুস নয়নে কাঁদিবে, এই বা কি কথা? নিজেকে মানুষ বলিয়া ভাবিবার অমন প্রবল ইচ্ছা কেন? ভদ্র জীবনের উপর অমন লুব্ধ দৃষ্টি মেলিয়া চাহিয়া থাকে কেন? বালিকা লীলাও সে কথা টের পায় যেন, পাকা পাকা সুরে বলে, দেখছো ঠাকুমা, দেখছো রাক্ষসী কিরকম হাঁ করে চেয়ে আছে আমার দিকে, যেন গিলে ফেলবে। খবরদার ফেলি, আমার পড়ার সামনে এসে বসবি না। আমি কষ্ট করে পড়ব আর উনি মুখস্থ করে নেবেন, আবদার। ফেলি,
ঘরে ঢুকছিস যে বড়, বলে দেব ঠাকুরমাকে? ফেলির সীমানা উঠানের উপরে নয়, ফেলি আবার ঘরে ঢুকিবে কি? ধীরে ধীরে ঝিগিরিতে প্রমোশন পাইতে থাকে ফেলি। 12 বছর বয়স হইতে না হইতেই সারা সংসারের বাসন মাজা, কাপড় কাচা, উঠান ঝাঁটানো আর গরুর কাজের ভার লইতে হইয়াছে তাহাকে। বামুনগিন্নি আরও একটু বুড়া হইয়াছেন, তাই আরও বেশি খিটখিটে হইয়াছেন। চক্ষুশূল মেয়েটা যত খাটে তার গাত্রদাহটা তত প্রবল হয়, গালাগালের মাত্রাটা বাড়ে। ময়লা ছেঁড়া আঠাত একখানা শাড়ি পরনে, এক মাথা রুক্ষ চুল, হাঁটু অবধি ধুলা, ভাঙা ঝুড়ি কাঁখে করিয়া ফেলি যখন গোবর কুড়াইয়া বেড়ায়, কে বলিবে ফেলি স্বপ্ন দেখিতেছে সভ্য সুন্দর ভদ্র জীবনের? ঝিগিরিটা তার কাছে যেন অবাস্তব, যেন সাময়িক ছদ্মবেশ মাত্র। এই শ্রীহীন জীবনের সঙ্গে হৃদয়ের কোনো যোগ নাই ফেলির। ফেলি নামটা কি কুৎসিত! অনেক দিনে কথা ভাবিয়াছে সে। দয়া করিয়া যাহারা পৃথিবীতে টিকিয়া থাকিবার রসদ যোগাইয়াছিল, তুচ্ছ একটা নামের বেলায় এত কার্পণ্য কেন তাদের? ফেলি না বলিয়া রানী বলিতেই বা লোকসানটা কি ছিল? পয়সা খরচ তো নাই। লেখাপড়ার কথা আর তোলে না ফেলি। নূতন এক অনাসৃষ্টি বায়না ধরিয়াছে আবার। পাগলের হাতে মানুষ হইয়াছিল বলিয়াই কি ফেলি এমন বাস্তব বুদ্ধিহীন? আলাদা একখানা ঘর চাই তার, নিজের বলিতে একখানা ঘর। নিহার অবাক হইয়া বলে, ঘর তুই কি করবি ফেলি? এমন কথাও তো শুনিনি। ফেলি মুখ ভার করিয়া বলে, তা শুনবে কেন? নিজেদের 50খানা ঘর নেই যেন? আমি বুঝি চিরকাল ঢেঁকি ঘরে পড়ে থাকব? পড়ে আর তুই থাকিস কখন রে? নিহার সকৌতুকে বলে, শুধু রাতটুকুন শোয়াবই তো নয়, 24 ঘন্টাই কাজ করে মরছিস। ঘর নিয়ে করবি কি? আমি ঠাকুর প্রতিষ্ঠে করব। মরিয়া হইয়া অনেক দিনের গুপ্ত বাসনা ব্যক্ত করিয়া ফেলে ফেলি। ঠাকুর প্রতিষ্ঠা? সে আবার কি? দেখো না তখন, সোৎসাহে উত্তর করে ফেলি। তোমার ঘরের দেয়ালে ঝোলানো ওই গোপাল ঠাকুরের পটটুকুনি শুধু দাও আমায়, আর একটুকু জায়গা। দেখো কেমন সাজাই। রাত্রির 4টের সময় উঠব, বুঝলে ছোট মা? ফুল আনব, পেতে ভর্তি করে এই এত ফুল এনে গোপাল ঠাকুরকে সাজাবো। মালাও গাঁথতে পারি আমি, তোমরা তো নেও না আমার মালা। নইলে এই সান বড় বড় মালা গেঁথে দিতাম তোমার লক্ষ্মী নারায়ণকে। দেও না ছোট মা পটখানা, তুমি ফুল লতা দিয়ে পুজো করো, দেখলে চোখ জুড়িয়ে যায়। তুচ্ছ একখানা ক্যালেন্ডারের ছবি, খুলিয়া লইলে ঘরের শোভার এমন কিছু হন্তারক হইবার কথা নয়। 2-4 দিন চোখেও পড়ে নাই কারোর। হঠাৎ ধরা পড়িল লীলার কাছে, এবং সেই তুচ্ছ ছবিখানা উপলক্ষ করিয়া বাড়িতে যা গোলমাল শুরু হইল, স্বয়ং গোপাল ঠাকুর উপস্থিত থাকিলে বোধ করি অতিষ্ঠ হইয়া উঠিতেন। ছোটবাবু পর্যন্ত হাল ধরিয়াছেন এবার। স্ত্রীকে তিরস্কার করিয়া বলেন, তুমি মাথা খেলে মেয়েটার, উচ্ছন্ন গেছে একেবারে। যা খুশি তাই বায়না। চাঁদ চাইলে চাঁদ পেরে এনে দিতে হবে। ঠাকুরের ছবিখানা কি বলে দিলে ওকে? ভারী তো একখানা ক্যালেন্ডারের ছবি, এমন করছো তোমরা? নিহার শ্রান্ত স্বরে বললে। ভারী তো হালকা তোর কথা হচ্ছে না, দেবে কেন? ওরই বা চাইতে সাহস হয় কেন? এত প্রশ্রয় কিসের? বাড়িতে ঠাঁই দেওয়া হয়েছে এই ঢের, আবার ঠাঁই দেবার দাম তো উসুল করে নিচ্ছ, বলিয়া নিহার উঠিয়া যায়।
ছোটবাবুও কি ভাবিয়া হঠাৎ থামিয়া যান। কিন্তু কর্তাবাবু তো আছেন, আছে লীলা। কি বললি? ফেলি ঠাকুর প্রতিষ্ঠা করছে? বুড়ো কর্তা সোজা হইয়া দাঁড়ান। চল দিকিনি দেখি তার আস্পর্দা। বামুনগিন্নি নাতনির পিঠে হাত বুলাইতে বুলাইতে বলেন, আস্পর্দার হবে না কেন? আশকারা পায়। ফেলি চাইলে তোমার বউ বোধহয় শালগ্রামটুকুও দিতে পারে। যতই হোক, পট তো। কথায় বলে ঘট আর পট ভগবানের আবির্ভাবের ঠাঁই। সেই জিনিস তোমার বৌমা ওকে দিলেন খেলা করতে। ধর্মাধর্মের ভয় কি নেই ছাই? নিহারের না থাক, অভিভাবক বর্গের আছে বই কি। চুপড়িশুদ্ধ ফুল নর্দমায় ফেলিয়া দিয়া ছবি কাড়িয়া লইয়া ছিঁড়িয়া ফেলার মতো পবিত্র ধর্মজ্ঞান যদি মুখুজ্জে মশাইয়ের না থাকিবে, বৃথাই তবে জীবনভর লক্ষ্মীনারায়ণের সেবা করিয়া আসিলেন তিনি। গোপাল ঠাকুরের ছবির টুকরাগুলি সারা উঠানে উড়িয়া বেড়ায়, আর ধবধবে ফুলগুলো নর্দমার ঘোলা জলে কুৎসিত বিবর্ণ হইয়া পড়িয়া থাকে। ফেলি কাঁদে না, কেবল বোকার মতো চাহিয়া থাকে। কাঠঘুঁটের ঘরটা পরিষ্কার করিয়া ঠাকুরের সিংহাসন পাতিতে যে প্রাণপাত পরিশ্রম হইয়াছে তার, সে কথা মনে করিয়াও কাঁদে না। কাঁদিবেই বা কখন? সারা সংসারের কাজ পড়িয়া আছে। ত্রুটি পাইলে কি রক্ষা রাখিবেন বামুনগিন্নি? কাঁদেও না, হাসেও না, গম্ভীরভাবে শুধু কাজ করিয়া চলে। নিহার মাঝে মাঝে আবেদন করে, আর একটা লোক নইলে আর চলে না বাপু। বাতাসির মাকে অন্তত গরুর কাজটার জন্যেও রাখলে হতো। যতই হোক, ওটা ছেলে মানুষ। শাশুড়ি বিজ্ঞ আর বহুদর্শী লোক, তাই বিজ্ঞ পরামর্শ দেন। ছেলে মানুষ নামে আর অরুচি ধরিও না বৌমা, বলো সমর্থ মাগি। বোঝো না তুমি? এ বয়সে হাত পায়ের ছুটি হলেই কুচিন্তা আসবে মনে। কুচিন্তা আসিবার ভয়ে হাত পায়ের বিশ্রাম দিতে দেন না পরহিতব্রতী বামুনগিন্নি। পরহিতব্রতী বই কি, নয়তো তার নিজের নাতনি লীলা 24 ঘণ্টা হাত পা কোলে করিয়া নাটক নভেল পড়িতেছে। তাকাইয়া দেখিবার ফুরসুত হয় না তার। অথচ ফেলির জন্য উৎকণ্ঠার সীমা নাই। বিধাতার বিচারও যে ন্যায্য নয় তা নয় তো, এত যত্ন করিয়াও বিয়ের যুগ্গী মেয়ে লীলার হাড়ের উপর মাস গজায় না। আর সারা সংসারের খাটুনি খাটিয়াও 2 বেলা 2 কাশি ভাতের জোরে ফেলি দিন দিন সত্যই সমর্থ মাগী হইয়া উঠিতেছে। দেখিলে গা জ্বলিয়া যায় কি আর সাধে? গায়ে মাস না গজাক, পুঁয়ে পাওয়া হোক, বয়সের মেয়ের বিয়েটা তো দেওয়া চাই। তাছাড়া দীর্ঘদিন যাবৎ এই একটা উপলক্ষে আশ মিটাইয়া উৎসব করিবার ইচ্ছা পোষণ করিয়া আসিতেছেন মুখুজ্জে দম্পতি। লীলার বিয়ে কত স্বাদ আহ্লাদের ব্যাপার, কত কাপড়, কত অলংকার, কত ফুল, কত আলো। ভোজের আয়োজনে কি রাজসূয় কাণ্ড! দেখিতে দেখিতে দিশেহারা হইয়া যায় ফেলি। ফেলি যদি লীলা হইত, হয়তো এমনই আগুন রঙা শাড়ি আর কোণে চন্দনে সাজাইয়া আলপনা আঁকা পিঁড়িতে বসাইয়া রাখা হইত ফেলিকে। গোড়ে মালা পরা বর আসিত ফেলির জন্য। ফেলিকে ঘিরিয়া সমারোহের আর শেষ থাকিত না। বিবাহ উপলক্ষে একখানা শাড়ি পাইয়াছে ফেলি, কোরাল লালপার কন্ট্রোলের শাড়ি। তা হোক, তবু নূতন তো বটে, জীবনের প্রথম নববস্ত্র। তা সে শাড়িও এখনো পরিবার অবসর হয় নাই তার। ফেলি নতুন কাপড় পরিয়া বাহার দিয়া বেড়াইলে রাজ্যের ইঁটো পাতা ফেলিবে কে?
অনেক রাত্রে সকল কাজের জের মিটাইয়া কোড়া শাড়িখানা জড়াইয়া ফেলি ধীরে ধীরে বাসরের দরজার কাছে আসিয়া দাঁড়ায়। অতি পরিশ্রমের ফলে পিঠ যেন ভাঙিয়া পড়িতেছে, 2 পা 20 মণ ভারী, ঘুমে চোখ জড়াইয়া আসিতেছে। তবু এই স্বর্গলোকের দরজায় আসিয়া দাঁড়াইবার লোভ সংবরণ করিতে পারে না ফেলি। আর ঘরের ভিতর দৃষ্টি ফেলিবার সঙ্গে সঙ্গেই মন্ত্র বলে সমস্ত শ্রান্তি উপিয়া যায়। গানের আর হাসির হররা উঠিয়াছে। বর নাকি বলিয়াছে ঠান্দির দল বাজনা বাজাইলে সে গাহিতে রাজি আছে। সদা বিরক্ত বামুনগিন্নি এক গাল হাসি লইয়া কোমরে গোট আর পায়ে পায়েজোর পরিয়া নাত জামাইয়ের সামনে আসিয়া বসিয়াছেন। ঠান্দিরা কি নাচিতেই পিছপা? এমন নাচ দেখাইয়া দিবেন তোমাদের উদয়শঙ্কর কোথায় লাগে। আত্মবিস্মৃত ফেলি যে শতরঞ্চির উপর আসিয়া দাঁড়াইবে এ কথা কেউ ঘুণাক্ষরেও ভাবে নাই। হঠাৎ অনেকগুলো কণ্ঠের হাসি থামিয়া গিয়া উঠিল তীব্র ঝড়। এটা কে, ফেলি না? হ্যাঁ মরণ, এ আপদ আবার এখানে কেন? অযাত্রা কোথাকার, বেরো বেরো এখান থেকে। ও মা, সব ছিষ্টি ছুঁয়ে জয় জয়কার করলে গো। যত রাজ্যের নোংরা জঞ্জাল ঘেঁটে এলো, না চান না কিছু। আহা, চান করে এলেই ফেলি একেবারে গোসাই কন্যে হয়ে আসরে বসবার যোগ্যী হবে যে। আসপদ্দা দেখো একবার, দোরের বাইরে থেকে উঁকি দে, তা নয় একেবারে বাসরের বিছানা ছোঁয়া। ঝড়ের তারায় ততক্ষণে চৌকাঠের বাহিরে গিয়া পড়িয়াছে ফেলি। হেথায় বসে শুধু গান শুনব ঠাকুমা, করুণ মিনতি ফেলির প্রার্থনায়। কিন্তু বামুনগিন্নি আদিক্ষেতা দেওয়ার মধ্যে নাই, ঝংকার দিয়া ওঠেন। আর কি, তুমি গান শোনো আর আমি যাই এঁটো পাত ফেলতে। বলি, কাল সকালের জন্যে বাসন কোসন 4টি মেজে রাখলেও তো হতো। সকালে তো আর একটা কাজ নয়, 50টা কাজ পড়বে। চায়ের বাসন ধুয়ে রেখেছিস? ফেলিকে আর দেখা যায় না। কিন্তু সকালের বাসন আবার মাজিল কখন সে? যেমন তেমনই পড়িয়া আছে না। 50টা কাজের একটা কাজেও যে পাওয়া গেল না তাকে। নিচে, উপরে, গোয়ালে আর ঢেঁকি ঘরে, সারা পাড়ায় ফেলি নাই। যাক, ফেলি হারাইয়া গেছে, আপদ গেছে। কিন্তু লীলার নূতন ফ্যাশনের 2 জোড়া কানপাশার 1 জোড়া আর রূপালি জরিদার ঢাকাইখানা বেমালুম হারাইয়া যাইবে? যাইবে বই কি, দুধ কলা দিয়া কাল সাপ পুষিলে তার ফল ভোগ করিতে হইবে না? অধর্মের চারা বাড়িয়া বিষফল দিবে না তো কি অমৃত ফল দিবে? ফেলি যে শুধু চোরই নয়, চরিত্রহীনাও। সে সম্বন্ধে আর মতদ্বৈধ থাকে না। তাহার চালচলন দেখিলেই গা জ্বলিয়া যাইত লোকের। কেমন যেন ঢলানি ভাব। গোয়ালের পিছনে সন্ধ্যার অন্ধকারে প্রায়ই কার সঙ্গে যেন চুপি চুপি কথা কহিতে দেখা যাইত ফেলিকে। অনেকেই নাকি দেখিয়াছে। এই তো কাল রাত্রেও বরযাত্রীদের মধ্যে একটা ইয়ার গোছের ছোঁড়া ফেলিকে মিঠা পানের খিলি ছুঁড়িয়া মারিয়াছিল, আর ফেলি হাসিয়া ঢলিয়া পড়িতেছিল তার সামনে। এমনই অনেক প্রমাণ, প্রত্যক্ষদর্শীর বিবরণ। অবিশ্বাস করিবার কিছুই নাই। অবিশ্বাসের আছেই বা কি, জাতসাপের বাচ্চা তো বটে। হয়তো সত্যই তাই, এতগুলো পাকাপোক্ত সংসারী মানুষের অনুমানে ভুল নাই। জন্মলগ্নের নিষ্ঠুরতার শোধ লইতে একদিন হয়তো সর্পিনীর মতোই ক্রূর হইয়া উঠিবে ফেলি, বিষের থলি পুঁজি করিয়া। গৃহস্থের আনাচে কানাচে ঘুরিয়া নীতি আর ধর্ম,
সমাজ আর শৃঙ্খলার গায়ে ছোবল হানিয়া বেড়াইবে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।